আমাদের গাড়িটা সাই সাই করে কিন্তু সেই প্রমত্ত পদ্মার বুকে স্থির হয়ে দাঁড়ানো পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলেছে খুলনার উদ্দেশ্যে। হ্যালো গাইস, আজকে ঢাকা থেকে খুলনা টিভির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো লং ট্যুর হবে। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি রিক্সা যোগে যাচ্ছি খিলগাঁও রেলগেট। সেখান থেকে আমি যাব অন্য একটা যানবাহন যোগে গুলিস্তান, এবং গুলিস্তান থেকে আমি খুলনার উদ্দেশ্যে রওনা দিব। তো এর মাঝে পথে আপনাদের আমি দেখাবো বাংলাদেশের সব থেকে বড় বৃহৎ সেতু পদ্মা সেতু। পুরো পদ্মা সেতুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমাদের সাথেই থাকুন। আমি চলে আসলাম এখন রেলগেট থেকে মাহিন্দ্র গাড়িতে উঠলাম, এবং এই মাহিন্দ্র গাড়িতে করে এখন চলে যাবো গুলিস্তান। চলে আসলাম গুলিস্তান। এখন আমরা যাচ্ছি বাস কাউন্টারের দিকে। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করব, তারপর খুলনার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু প্রচন্ড গরম, আমরা একটা গরমের শরবত খাবো। ওটা লেবু শরবত দিন তো। প্রচন্ড তাবদাহ, এই তাবদাহ যেমন অদৃষ্ট হয়ে যাচ্ছে, রৌদ্রের যেমন প্রখরতা, তাপে তেমন তীব্রতা, সব মিলে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু ছোট ভাইদের পেলাম, তারা খুবই আগ্রহী ভিডিও। মানে অনেক প্রচুর গরম, মানে এই গরমে মানে থাকতে খুবই কষ্ট হইতে আছে। বাবা মা রান্না করে গ্রামে, মানে বাড়িতে গ্রামে আর ঢাকা যারা থাকে তাদের তো মানে অনেক কষ্ট হয় বাসা বাড়ি থাকতে, কারণ আটকা জায়গা না। গ্রামে তো খুব ভালো থাকে, ঢাকা তো প্রচুর গরম। তোমরা এখন কোথায় যাচ্ছ ভাই? আমরা আসছি যে মানে জি হ্যাঁ, যাই হোক সবাই তোমাদের অনেক শুভকামনা, ঘোরো এনজয় করো। হ্যাঁ, চলে আসলাম টেম্পুল এক্সপ্রেস কাউন্টারে, এবং খুলনা যাওয়ার উদ্দেশ্যে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। এসির গাড়ি 650 টাকা। আমাদের গাড়ি 5:30টায় গাড়ি থেকে আমরা রওনা হবো খুলনার উদ্দেশ্যে। তো সাথে থাকো। গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠবো। অবশেষে গাড়িতে উঠে বসলাম। এখন আমরা গাড়িতে করে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। সবার সঙ্গে হিসেবে পাইলাম ভাই। ভাই আপনার নামটা? কাজী মাহফুজুর রহমান। মাহমুদুর ভাই, কোথায় যাবেন? যাবো বাগেরহাটের মোল্লাহাটের জয়ডিকি। আচ্ছা, আমরা তার সাথে একটা লং সফরে যাইতে পারবো। আমি খুলনা বসে বাগেরহাটের প্রায় পাশাপাশি। তো পুরো জার্নিটা আমাদের সাথে থাকুন, এবং এর মধ্যে আপনাদের দেখাবো, যেটা আগেই বলেছিলাম, পদ্মা সেতু, যেটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। সেটাতে আপনাদের নিয়ে যাব, এবং পুরো পদ্মা সেতুর সৌন্দর্য আপনাদের দেখার চেষ্টা করব। আমাদের গাড়ি এখন পৌঁছে গেল জাতির পিতা শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। টোল দেওয়ার জন্য আমাদের গাড়িটা এখানে থামলো, এবং টোল দেওয়া শেষ হলে আমাদের গাড়িটা আবার চলতে শুরু করলো পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা এখন এক্সপ্রেসওয়ের যে ব্রিজ সেটার উপর দিয়ে যাচ্ছি। সত্যি কথা, এটা আসলে দেখেই মনে হচ্ছে না যে বাংলাদেশের কোনো একটা রোডে উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখে মনে হচ্ছে এটা ইউরোপের কোনো একটা রোড। এত সুন্দর, এত নয়নভিরাম একটা দৃশ্য, আসলে দেখে আমি মুগ্ধ। সন্ধ্যাকালীন সময়ের কারণে এক্সপ্রেসওয়ে রোডের উপর যে ল্যাম্প বাতিগুলো আছে সেগুলো জ্বেলে দেওয়ার কারণে আসলে দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠছে। দৃশ্যটা আর ফুটে উঠছে আসলে অনেক সুন্দর করেই। তো আমাদের গাড়িটা সা করে তার গন্তব্যস্থল থেকে ছুটে চলেছে। পরন্ত বিকালে সূর্যটা যখন পশ্চিমে অস্ত যাচ্ছে, তখন সেটা আমাদের ক্যামেরায় ধরা পড়লো, এবং খুব সুন্দরই লাগছে সেই দৃশ্যটা। তো আমরা চলতে থাকলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য। এক্সপ্রেসওয়ে দুই সাইড দিয়ে যে সবুজের একটা সমারোহ, গাছ, এত সুন্দর করে গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, যেটা দেখে আমি আসলে মুগ্ধ। অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে উঠব। তো আমাদের গাড়িটা আবারও টোল প্লাজায় থামলো পদ্মা সেতু টোল দেওয়ার জন্য। টোল দেওয়া শেষ হলে আমাদের গাড়িটা সাই করে পদ্মা সেতুর উপরে উঠলো। আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। কি নয়নাভরম, কি মনোমুগ্ধকর একটা দৃশ্য। আসলে আমি হতবাক, আমি হতবিম্ব হয়ে যাচ্ছি পদ্মা সেতুর এই সুন্দর কাঠামোটা দেখে।
এই পদ্মা সেতু একটা সময় ছিল এই প্রমত্ত পদ্মা পাড়ি দিতে যখন 8 থেকে 10 ঘন্টার সময় ব্যয় করতো জনসাধারণ, সেই পদ্মা সেতু আমরা সেই প্রমত্ত পদ্মা মুহূর্তের মধ্যেই কয়েক মিনিটের ব্যবধানে আমরা পাড়ি দিতে পারছি। এটা আসলে কল্পনাতীত বিষয় ছিল, যেটা আসলে বাঙালি কখনো স্বপ্নেই দেখিনি, সেটি বাস্তবায়িত হলো। এই পদ্মা সেতুর তল দিয়ে ট্রেন লাইন চলে গেছে, যেটা একদম সরাসরি দক্ষিণবঙ্গের সাথে যুক্ত হয়েছে। আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, প্রমত্ত পদ্মার বুকে শত শত জেলে নৌকা এবং ইঞ্জিত ট্রলারগুলো ভেসে রয়েছে, যেটা দেখে ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো মনে হচ্ছে, যা পদ্মার বুকে ভাসমান বস্তুর মতো মনে হচ্ছে। পদ্মা সেতুর উপরে যে পদ্মার যে ল্যাম্পপোস্টগুলো, সেটা জেলে দেওয়ার কারণে পদ্মার সৌন্দর্যটা আসলে আরও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। গাড়ির ভিতর থেকে আসলে পদ্মা সেতুর প্রকৃতিতে সৌন্দর্য সেটা আসলে দেখানো সম্ভব হয়ে উঠছে না, কেননা গাড়ি আমাদের যে গতিতে চলছে সেই গতিতে পদ্মার চারিদিকে দৃশ্য নেওয়ার সম্ভব হচ্ছে না। তবু পুরো পদ্মা সেতুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটুকু দেখানো সম্ভব। দেখেন, আমরা পশ্চিম সাইডে দেখি অস্ত যাওয়া সূর্য এবং নদীর বুকে ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো কি অসাধারণ লাগছে। পদ্মা সেতুর যে ল্যাম্পপোস্টগুলো, এটা রাত্রে যখন এর আলোটা নদীর বুকে গিয়ে পড়ে এবং নদীর বুকে আলোটা পড়লে চিকচিক করে ওঠে, এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। যদিও এখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এজন্য সেই অবস্থাটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদের গাড়িটা সাই করে কিন্তু সেই প্রমত্ত পদ্মার বুকে স্থির হয়ে দাঁড়ানো পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলেছে খুলনার উদ্দেশ্যে। এই পদ্মা সেতুটার দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। পদ্মা সেতু শেষে মিনিটের জন্য আমাদের গাড়িটি যাত্রাপতি একটি ফিলিং স্টেশনে আমরা সেখানে নামলাম কিছু খাবার কেনার জন্য। তো আমরা এখানে দেখলাম ডিম, ফাস্টফুড এবং কয়েকটি চায়ের দোকান আছে। তো আমরা একটি চায়ের দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু খাবার কিনবো। তো আমরা এখান থেকে কলা, পানি, কোল্ড ড্রিঙ্কস আরো বেশ কিছু খাবার কিনে নিলাম। খাবারগুলো নেওয়ার পর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িতে উঠবো, কারণ এখনই আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করবে। তো আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করলো। আমরা আবার রওনা দিতে শুরু করলাম খুলনার উদ্দেশ্যে। গাড়িটা কিন্তু এক্সপ্রেস ওপর দিয়ে প্রচন্ড গতিতে খুলনার দিকে চলতেই আছে। পড়ন্ত বিকালের সূর্যটা যখন চোখে পড়লো, তখন পরিবেশটা আরো অনেক সুন্দর করে তুললো, একটি নয়নভেরা মনোমুগ্ধকর পরিবেশ মুগ্ধ, যার কারণে এক্সপ্রেসের সৌন্দর্যটা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার সাইডে অসাধারণ একটি মসজিদ এবং চারি সাইড দিয়ে সবুজের যে সমারোহ। দেখুন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি সত্যি অস্ট্রেলিয়া বা আরও উন্নত কোনো দেশে, আমেরিকার মতো কোনো দেশে আমি এখন জার্নি করছি। এত সুন্দর, এত অদ্ভুত রকমের সুন্দর, আসলে এটা কল্পনাই করা যায় না। বাংলাদেশের মতো একটা দেশে এত সুন্দর রোড, এত সুন্দর এক্সপ্রেসওয়ে, এটা আসলে কল্পনা করা যায়। আমরা আরেকটি এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় চলে আসলাম এবং টোল প্লাজা অতিক্রম করার পর আমরা আবারও ছুটে চললাম খুলনার দিকে। টোল প্লাজার পরে আরো একটি নয়নবরম ব্রিজ আমরা দেখতে পেলাম। আমাদের গাড়ি সেই ব্রিজের উপর শা করে ছুটে চলেছে তার আপন গতিতে। এক্সপ্রেসওয়ের যে রাস্তা, সেটা একদম শেষ প্রান্তে চলে আসছি। আর মাত্র কয়েক কিলোমিটার তারপরে এক্সপ্রেসওয়েটা শেষ হয়ে যাবে এবং আমরা প্রবেশ করব গোপালগঞ্জ। এবং গোপালগঞ্জ থেকে আর কিছু সময়ের ব্যবধানে আমরা পৌঁছে যাব খুলনাতে, যেটা আমাদের গন্তব্যস্থল। তো তার আগে আপনারা দেখেন যে এক্সপ্রেসওয়ের যে চারি সাইডে এত সুন্দর রেলিং করে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং মাঝে মাঝে যে নান্দনিক দর্শনীয় যে ব্রিজগুলো, এটা আসলে মনোমুগ্ধকর। এটা অসাধারণ, অসম্ভব সুন্দর। এবং এক্সপ্রেসওয়ের এই রোডগুলো দেখলে আপনার মনেই হবে না যে বাংলাদেশের মতো কোন একটা জায়গা আপনি ট্রাভেল করছেন। যতই দেখছি ততই অবাক হচ্ছে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশ এত দৃষ্টি নন্দিত, এত দৃষ্টি নন্দন রোড তৈরি করবে, এটা আসলে কল্পনা অতীত বিষয় ছিল, কিন্তু অবশ্য সেটাই সত্য হলো। বাংলাদেশ এখন ইউরোপের মতো কিছু
জায়গা তৈরি করছে, যেটা দেখেই আপনার ফিল হবে যে আপনি ইউরোপের মধ্যে দিয়ে ছুটে চলছেন কোনো একটা প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে। দর্শক, চলে আসলাম খুলনা, এখন বাজে রাত 10টা। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। ঢাকা থেকে যখন গাড়িতে উঠলাম তখন 5টা বেজে 35 মিনিট। তো ঢাকা থেকে খুলনা সফরে সাধারণত 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছায়। তো একটা অবাক করা বিষয়, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আপনারা দেখলেন আমি টিকিট কাটলাম টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। তো যখন গাড়িতে উঠলাম তখন তারা আমাকে দিল বিআরটিসির একটা গাড়িতে উঠে। আমি একটু হতবাক, বিষয়টা একটু হতভম্ব। আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর এত দুর্নীতি শুরু হয়েছে যেটা বলাই বাহুল্য। তো এক প্রকার বাধ্য হয়ে গাড়িতে উঠলাম। তো 3.5 ঘন্টার জার্নিটা আমাকে প্রায় 5 ঘন্টার মতো সময় তারা লাগিয়ে দিল। তাদের সার্ভিসটা যে এত খারাপ, এত খারাপ, এটা আসলে বলার ভাষা আমার নেই। তাই এমন অভিজ্ঞতা আসলে এর আগে আমার কখনো হয় নাই, মানে এমন কিছু কখনো করি নাই। তো কি আর বলার, কিছুই বলার নেই। আমি হতাশ, টোটালি বিষয়টা নিয়ে আমি হতাশ। এমন পরিস্থিতি আগে কখনো পড়ি নাই। 5 ঘন্টার যে জার্নিটা, এটা আমার কাছে খুবই বিরক্তর একটা জার্নি। এসি বাসে টিকিট কেটে, অবশ্যই বিআরটিসি এসি বাসে আমাকে দিয়েছে, কিন্তু গোপাল টুঙ্গিপাড়া এক্সপ্রেসে টিকিট কেটে আমাকে বিআরটিসির বাসে উঠিয়ে দিল। এটা আসলে একটু হতাশাজনক। আমি আসলে বিষয়টা বিব্রত কর। খুলে নেমে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আচ্ছা, দইয়ের দেন একটা, টক মিষ্টি দিয়ে দেন। তো আমরা এখন মিষ্টি নিলাম, এখন দই নিব। আমার দোকানটা, আপনার দোকানের নাম কি মামা? মিষ্টি ঘর। আচ্ছা, এটা হচ্ছে হাদিসবার্গের পশ্চিম সাইড না? এটা হাদিসবার্গের পশ্চিম সাইডে। এখানকে আমি অনেক আগে মিষ্টি নিয়েছি এখান থেকে। এখানকার কোয়ালিটি খুবই ভালো। আপনারা যারা খুলনা আসবেন এবং মিষ্টি নিবেন, এখানে আসবেন, এখানকার মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। মামা, এটাকে আপনারা নিজেরাই তৈরি করেন নাকি কোথাও থেকে নিয়ে আসেন? নিজেরাই তৈরি করেন। আপনাদের সেল কেমন হয়? একটু জোরে বলুন। আপনাদের সেল কেমন হয়? সেল খারাপ হওয়ার কারণটা কি? মাসের শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন বেচাকেনার অবস্থা খুবই খারাপ। তো আমাদের মিষ্টি নেওয়া শেষ, এখন আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থলে। আমাদের মিষ্টি কেনা শেষ, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আমাদের যে রিক্সাটা ওয়েট করতেছিল এখন দাঁড়িয়ে আছে আমাদের সাথে। আমরা উঠে পড়লাম আমাদের রিক্সায়, এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। ও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই গন্তব্যস্থলটা। আমরা যাচ্ছি 1 নম্বর কাস্টম ঘাট। ওখানে একটা আত্মীয় বাসায় দাওয়াত আছে। তো আমরা খুলনার যে উদ্দেশ্যে আসছি সেটা পরে ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুলনার কিছু দর্শনীয় স্থান এবং কিছু ঐতিহাসিক স্থান আমরা কালকে যাব। আজকের ভিডিওটা এখানে শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আমাদের জার্নিটা এখানে শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।